পৃষ্ঠতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি কয়েকটি সিলেক্টিভ কোয়েশ্চেন। ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য। তাহলে ভৌত অধিশোষণ কাকে বলে? যে অধিশোষণে অধিশোষিত পদার্থগুলি অধিশোষকের পৃষ্ঠতলে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে বলা হয় ভৌত অধিশোষণ। আর যে অধিশোষণে অধিশোষিত পদার্থগুলি অধিশোষকের পৃষ্ঠতলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে বলা হয় রাসায়নিক অধিশোষণ। ভৌত অধিশোষণ পরাবর্ত প্রকৃতির হয়, রাসায়নিক অধিশোষণ অপরাবর্ত প্রকৃতির হয়। ভৌত অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ কম হয়, সাধারণত 20 থেকে 40 কিলোজুল পার মোল। আর রাসায়নিক অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ বেশি হয়, সাধারণত 40 থেকে 400 কিলোজুল পার মোল। এবার নেক্সট প্রবলেম, ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে একটি মিল বা সাদৃশ্যতা দেখাও। তাহলে মিল কোথায়? না, যদি আমরা অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণ উভয়েরই মাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানো হলে উভয়েরই অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মিল। 3 নাম্বার কোশ্চেন, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একটি নির্দিষ্ট অধিশোষকের ক্ষেত্রে নিম্নলিখিত গ্যাসগুলিকে অধিশোষণের মাত্রা অনুযায়ী সাজাও। আচ্ছা, এই কোশ্চেন করার জন্য আমাদেরকে জেনারেলি ক্রিটিক্যাল টেম্পারেচার সম্বন্ধে জানতে হবে। আমরা কি জানি যে ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি সমান হচ্ছে 8A/27 আরবি, যেখানে এ হলো হচ্ছে এ ও বি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক আর আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি না টিসি সমানুপাতিক এ। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ তাৎপর্য কি না ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ গ্যাস অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলকে নির্দেশ করে। এর মান যত বেশি হয় গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল তত বেশি হয়। অর্থাৎ যে গ্যাসের সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয় সেই গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলও বেশি হয়। এবার আকর্ষণ বল বেশি হলে কি হবে? গ্যাস অণুগুলির এক জায়গায় জড়ো হওয়ার প্রবণতা বেশি হবে, অর্থাৎ তরলে পরিণত হওয়ার প্রবণতা বেশি হবে। অর্থাৎ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে জমা হওয়ার প্রবণতা তাদের বেশি হবে। তাহলে এই গ্যাসের মধ্যে, এই 4টা গ্যাসের মধ্যে সংকট উষ্ণতা সবচেয়ে বেশি অ্যামোনিয়ার। আচ্ছা, অ্যামোনিয়া হচ্ছে কি? অ্যামোনিয়া অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি হবে, কারণ অ্যামোনিয়া হচ্ছে পোলার বা ধ্রুবীয়, বাকিগুলো কি নন পোলার। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সংকট উষ্ণতা কত? 1.1 ডিগ্রি সেলসিয়াস। মিথেনের কত হবে? মিথেনের হচ্ছে -82 ডিগ্রি সেলসিয়াস। আর হাইড্রোজেনের কত? -240 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সবচেয়ে বেশি অধিশোষিত হবে কে? অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, তারপরে হাইড্রোজেন। যদি এই দুটো গ্যাস দেওয়া থাকে অ্যামোনিয়া আর সালফার ডাইঅক্সাইড, একটা নির্দিষ্ট অধিশোষকে এই দুটো গ্যাসের মধ্যে কোন গ্যাসটা বেশি পরিমাণে অধিশোষিত হবে? না সালফার ডাইঅক্সাইড, কারণ সালফার ডাইঅক্সাইডের কি না ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি। রাফলি এটা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান বেশি হয়। ফুলার মৃত্তিকা কি? পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত এক ধরনের অধিশোষক হলো ফুলার মৃত্তিকা। তাহলে ফুলার মৃত্তিকা কি? না পেট্রোলিয়াম শোধনে ব্যবহৃত এক ধরনের অধিশোষক বা অ্যাডজর্বেন্ট। আচ্ছা, অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের এনথালপির পরিবর্তন ঋণাত্মক হয় কেন? অর্থাৎ ΔH এর মান এক্ষেত্রে নেগেটিভ কেন হয়? আচ্ছা, এটা এক্সপ্লেন করা যাক। থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি না ΔG ইকুয়ালস টু ΔH মাইনাস T ইন্টু ΔS। এখন ধরছি এখানে একটা আমি নিকেল ধরলাম, নিকেল ধাতু। তো নিকেলের পৃষ্ঠতলে যখন কি হবে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হবে তখন কি হবে? হাইড্রোজেন গ্যাস অণুগুলো র্যান্ডামনেস বা বিশৃঙ্খলতা কমে যাবে। অর্থাৎ অধিশোষণে কি হয়? এন্ট্রপি হ্রাস পায়, অর্থাৎ ΔS সমান কি হয়? নেগেটিভ হয়।
তো ডেল এস নেগেটিভ যদি হয়, তাহলে যদি ডেল এস এর মান যদি আমার নেগেটিভ হয় অর্থাৎ এন্ট্রপি হ্রাস পায়, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু কি হবে, মাইনাস টি ইন্টু এটা মাইনাস ডেল্টা এস হবে, এন্ট্রপির পরিবর্তন নেগেটিভ হয়, তাহলে কি পেলাম আমি, ডেল্টা এইচ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টি ইন্টু ডেল এস। এখন কোন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে যদি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বা মুখ্য শক্তির পরিবর্তন কি হয়, নেগেটিভ হয়। এখন ডেল জির মানকে নেগেটিভ হতে হলে ডেল এইচ কে আমার কি হতে হবে, অবশ্যই নেগেটিভ হতে হবে, এবং ডেল এইচ এর পরম মান অবশ্যই টি ইন্টু ডেল এস এর পরম মানের চেয়ে বেশি হতে হবে। তাই অর্থাৎ ডেল জির মানকে নেগেটিভ হতে গেলে ডেল এইচ আমার কি হতে হবে, অবশ্যই নেগেটিভ হতে হবে। তা ডেল এইচ যদি আমার কি হয়, নেগেটিভ হয়, তাহলেই কি হবে, অধিশোষণ প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে। তো যেহেতু অধিশোষণ হচ্ছে স্পন্টেনিয়াস, তাহলে ডেল এইচ এর ভ্যালু অবশ্যই কি হবে, নেগেটিভ হবে, এবং ডেল এইচ এর পরম মানটা টি ইন্টু ডেল এস এর চেয়ে বেশি হবে। তাতে করে কি হয়, ওভারঅল ডেল জির মান কি হয়, নেগেটিভ বেরোয়। মানে কি রকম ব্যাপারটা, এইরকম যদি ডেল এইচ এর মান যদি আমার 100 বেরোয়, 100 কিলোজুল বেরোয়, টি ইন্টু ডেল এস এর ভ্যালু বেরোবে কত, প্লাস আমি ধরলাম 50, তাহলে ওভারঅল ভ্যালু কত বেরোলো, মাইনাস 50 কিলোজুল। তাহলে যে নেগেটিভ বেরোচ্ছে, তো ডেল জির মান নেগেটিভ হলে কি হবে, বিক্রিয়াটা মানে হচ্ছে প্রক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে। সিলিকা জেল ও অ্যালুমিনা জেল উত্তম অধিশোষক হিসেবে কাজ করে কেন? তার কারণ হচ্ছে সিলিকা জেল আর অ্যালুমিনা জেলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ফুটো থাকে বা রন্ধ্র থাকে, তাই কি হয়, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হলে কি হয়, অধিশোষণের মাত্রা বেশি হয়, তাই এগুলি উত্তম অধিশোষক হিসেবে কাজ করে। নেক্সট প্রবলেম, সরপশন কি? না, যখন অধিশোষণ আর শোষণ একই সঙ্গে ঘটে তখন সে ঘটনাকে আমরা কি বলি, সরপশন বলে থাকি। রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে x/m এর মান উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে বাড়তে থাকে ও তারপরে কমতে থাকে। অর্থাৎ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে রাসায়নিক অধিশোষণের মাত্রা প্রথমে বাড়তে থাকে, তারপরে ক্রমশ কমতে থাকে। তার কারণ হচ্ছে কি না, আর্হেনিয়ার সমীকরণ থেকে আমরা কি জানি যে উষ্ণতা বৃদ্ধি করলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়, এবং এটাও বলেছিলাম যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার বেগ সাধারণত দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি প্রথম দিকে কি হয়, উষ্ণতা বৃদ্ধি করলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ রাসায়নিক অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। আবার যখন উষ্ণতা যখন খুব বেশি হয়ে যাবে তখন অধিশোষণের মাত্রা কমতে থাকে। তার কারণ হচ্ছে কি, উষ্ণতা খুব বেশি হলে বিশোষণের মাত্রা বাড়তে থাকে, কারণ উষ্ণতা বাড়তে থাকলে কি হয়, গ্যাস অণুগুলির তাপীয় শক্তি বৃদ্ধি পায় এবং তাদের অধিশোষিত হওয়ার প্রবণতা কমে যায়। নেক্সট প্রবলেম, অধিশোষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? যেহেতু অধিশোষণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাহলে অবশ্যই কি হবে না, ডেল জিটা নেগেটিভ হবে। আচ্ছা, অধিশোষণে কি হয় না, এন্ট্রপি চেঞ্জ নেগেটিভ হয়, অর্থাৎ এন্ট্রপি কমে যায়। তার কারণ কি, যখন একটা অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অণুগুলি জমা হয় তখন অণুগুলির র্যান্ডামনেস বা বিশৃঙ্খলতা কমে যায়, অর্থাৎ এন্ট্রপি হ্রাস পায়। আর এক্ষুনি বললাম যে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ অধিশোষণ প্রক্রিয়াটি তাপমোচী বা তাপ উৎপাদক বা এক্সোথার্মিক, তার মানে অপশন এ। ডেল জি নেগেটিভ হবে, ডেল এস নেগেটিভ হবে, ডেল এইচ নেগেটিভ হবে। কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোয়াগুলেশন অফ কোলয়েডের তঞ্চন সংক্রান্ত সুলজে-হার্ডি নিয়মটি লেখো। সুলজে-হার্ডি নিয়মে কি বলা হয়েছে না, সাপোজ ধরছি যেমন ফেরিক হাইড্রক্সাইড সলের সলকণাগুলো হচ্ছে ধনাত্মক আধানে আহিত। তাহলে এই ধনাত্মক কণাগুলির আধানকে প্রশমিত করবে কে, ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো আয়ন। সুতরাং সুলজে-হার্ডি নিয়মটা কি না, কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলয়েডের তঞ্চনের জন্য দায়ী।
2 নাম্বার কি না বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। এই হচ্ছে সুলজে-হার্ডি নিয়ম। অর্থাৎ যদি কোনো কলয়েডের বিস্তৃত দশা ধনাত্মক আধানে আহিত হয় তাহলে সেই কলয়েডের বিস্তৃত দশাকে তঞ্চন করার জন্য অ্যানায়নের দরকার হবে। আর যদি কোনো কলয়েডের বিস্তৃত দশা ঋণাত্মক আধানে আহিত হয় তাহলে ওই কলয়েডের বিস্তৃত দশাকে তঞ্চন করার জন্য কি ক্যাটায়নের প্রয়োজন হবে। আচ্ছা 2 নাম্বার কোশ্চেন জেনারেলি এক্সামে আসে, ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনের জন্য কোনটি বেশি কার্যকরী এবং কেন? NaCl আর Na2SO4। আচ্ছা এই NaCl থেকে আছে ফেরিক হাইড্রোক্সাইড সল হচ্ছে কি ধনাত্মক আধানে আহিত, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সলের সলকণাগুলো ধনাত্মক আধানে আহিত, তাহলে ধনাত্মক আধানকে প্রশমিত করবে কে ঋণাত্মক আধান, তাহলে NaCl থেকে এই NaCl ইলেকট্রোলাইট থেকে ঋণাত্মক আধান কি আসবে Na+Cl-, তাহলে এখানে অ্যাক্টিভ আয়ন কে Cl-, আর সোডিয়াম সালফেট Na2SO4 2Na+ প্লাস SO4 2-, তাহলে এখানে অ্যাক্টিভ আয়ন কে সালফেট আয়ন। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সলের সলকণাগুলো তঞ্চনের জন্য দায়ী হবে অ্যানায়ন। যেহেতু এখানে সালফেট আয়নের আধান বেশি ক্লোরাইড আয়ন অপেক্ষা, তাই সোডিয়াম সালফেট বেশি কার্যকরী NaCl এর চেয়ে। এই ফেরিক হাইড্রোক্সাইডকে তঞ্চন করার জন্য মোর এফেক্টিভ কে হবে সোডিয়াম সালফেট, কারণ সালফেট আয়নের আধান Cl- এর আধান অপেক্ষা বেশি। সলের তঞ্চনের জন্য NaCl অপেক্ষা AlCl3 বেশি কার্যকরী কেন? তো এই যে আর্সেনিয়াস সালফাইড এই AS2S3 সলের সলকণাগুলো ঋণাত্মক আধানে আহিত, তাহলে কি না AS2S3 সলের সলকণাগুলো হচ্ছে ঋণাত্মক আধানে আহিত, তাহলে এবার এই ঋণাত্মক আধানকে প্রশমিত করবে কে ক্যাটায়ন, তাহলে এখানে NaCl থেকে ক্যাটায়ন কি আসবে Na+, AlCl3 থেকে ক্যাটায়ন কি আসবে Al3+। তো যেহেতু এখানে Al3+ এর আধান বেশি Na+ অপেক্ষা, তাই AS2S3 সলে তঞ্চনের জন্য AlCl3 বেশি কার্যকরী হবে। আচ্ছা এরপর নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় কেন? তো নদীর যে ঘোলা জল থাকে সে ঘোলা জলে কি থাকে মাটি বালি কাদা থাকে, সেগুলো কি হয় জেনারেলি ঋণাত্মক আধানে আহিত হয়। এখন সেই নদীর ঘোলা জল যখন কি হবে সমুদ্র জলের যখন সংস্পর্শে আসবে, সমুদ্র জলে কি থাকে বিভিন্ন রকম লবণ উপস্থিত থাকে, অর্থাৎ সেই লবণগুলোর যে আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা কি হবে ওই নদীর ঘোলা জলের তঞ্চন ঘটবে এবং তঞ্চিত হয়ে কি হবে থিতিয়ে পড়বে, দিয়ে ধীরে 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 কি হবে বদ্বীপ গঠিত হবে। অধঃক্ষেপক কি না এটা হচ্ছে না এরকম একটা যদি চিমনি ধরি আমি, কলকারখানার মধ্যে চিমনি থাকে, তো চিমনির এই পাশটাতে ধরছি আমি কি করলাম ঋণাত্মক আধানে আহিত একটা তড়িৎদ্বার রেখে দিলাম, এই পাশে একটা কি ধনাত্মক আধানে আহিত একটা তড়িৎদ্বার রেখে দিলাম। এরপরে যে কলকারখানায় যে ধোঁয়া উৎপন্ন হয় ধোঁয়াটাকে কি করা হয় চিমনির মধ্য দিয়ে পাঠানো হয়। তো ধোঁয়ার মধ্যে যে কার্বন পার্টিকেল গুলো থাকে সেগুলো সাধারণত কি হয় ঋণাত্মক আধানে আহিত থাকে, তাহলে কি হবে যেহেতু কার্বন কণাগুলো ঋণাত্মক আধানে আহিত, তাই ঋণাত্মক আধানে আহিত কার্বন কণাগুলো কি হবে এই এনোডের সংস্পর্শে এসে কি হবে প্রশমিত হবে এবং এই এনোডের সংস্পর্শে এই এনোডের গায়ে এসে জমা হবে এবং বিশুদ্ধ বায়ু এখান থেকে মোটামুটি বেরিয়ে আসবে, ফলে পরিবেশ দূষিত হবে না। তো এই যে এখানে যে ইলেকট্রোড দুটো ব্যবহার করছি জেনারেলি এটাকে কি বলা হয় কোটেল অধঃক্ষেপক বলা হয়। আর স্বর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, একটা আমি কি করলাম পাত্র বা কন্টেনার বিবেচনা করলাম, এখানে কি করলাম আমি না 10 ml প্রমাণ গোল্ড সল্ট নিলাম, প্রমাণ গোল্ড সল্ট নিলাম। প্রমাণ গোল্ড সলের রং কিরকম লাল বর্ণের হয়। এই 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে যদি আমি 1 ml 10% NaCl দ্রবণ যোগ করি তখন এই গোল্ড সলের বর্ণ কি হবে রেড থেকে ভায়োলেট হবে।
রেড থেকে ভায়োলেট হবে, অর্থাৎ লাল থেকে বেগুনি। জেনারেলি কোনো কোনো বইয়ে বেগুনি থাকে, কোনো কোনো বইয়ে কি থাকে, নীল থাকে। তাহলে 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিহত করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েডের প্রয়োজন হয় তত মিলিগ্রাম সংখ্যাকে ওই সংরক্ষক কোলয়েডের গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা বলে। তাহলে যদি এখানে আমি কি যোগ করি, যদি জিলেটিন যোগ করলাম, তাহলে যে জিলেটিন কি করবে, এই কালার চেঞ্জটাকে প্রতিহত করবে বা প্রিভেন্ট করবে। তো যত মিলিগ্রাম জিলেটিন যোগ করলে এই কালার চেঞ্জটা প্রতিহত হবে, তত মিলিগ্রাম জিলেটিনকে বলবো জিলেটিনের স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার। আচ্ছা, জিলেটিনের স্বর্ণ সংখ্যা 0.005 বলতে কি বোঝায়? তাহলে কি হবে না, এই 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় ব্র্যাকেটের মধ্যে লাল থেকে নীল তা প্রতিহত করার জন্য 0.005 মিলিগ্রাম জিলেটিনের প্রয়োজন হয়। স্থায়িত্বের কারণ, তাহলে কোলয়েডের স্থায়িত্বের কারণ হচ্ছে কি, কোলয়েড কণাগুলির আধান। তো আমরা কি বলেছি যে কোলয়েড কণাগুলি সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত থাকে। যেহেতু কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানে বা ঋণাত্মক আধানে আহিত থাকে, তাহলে সাপোজ হচ্ছে কোলয়েড কণাগুলি ধনাত্মক আধানে আহিত, তাহলে সমজাতীয় আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে যখনই কোলয়েড কণাগুলি পরস্পরের কাছাকাছি আসবে তখন কি হবে, কণা দুটি পরস্পরকে বিকর্ষণ করবে, দূরে সরে যাবে। ফলে কণা দুটি কাছাকাছি কখনোই আসবে না। আর কাছাকাছি না এলে কি হবে না, দুটো এগ্রিগেট হয়ে বড় কণা তৈরি করবে না। আর বড় কণা তৈরি না করলে তাদের তঞ্চন বা প্রেসিপিটেশন হবে না, কোয়াগুলেশন হবে না। তারপর হচ্ছে কি, ব্রাউনীয় গতি। তো ব্রাউনীয় গতির জন্য কি হয়, কোলয়েড স্টেবিলিটি বা স্থিতিশীলতা পায়। তো ব্রাউনীয় গতির জন্য কি হয়, কোলয়েডের বিস্তৃত দশা কি হয়, বিশৃঙ্খল গতিতে কি করে, গমন করে। অর্থাৎ কোলয়েড কণাগুলি সর্বদাই কি বিশৃঙ্খল গতিতে থাকার জন্য তাদের কখনোই তৃতীয় পড়ার সম্ভাবনা থাকে না। আর হচ্ছে কি, কোলয়েড কণাগুলির দ্রাবকায়ন। যেহেতু কোলয়েড কণাগুলি দ্রাবকায়িত অবস্থায় থাকে, অর্থাৎ কোলয়েড কণাগুলির চতুর্দিকে দ্রাবকের একটা আস্তরণ গঠিত হয়। এই আস্তরণ গঠিত হওয়ার জন্য কোলয়েড কণাগুলি পরস্পরের কাছাকাছি এসে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে বড় কণা তৈরি করতে পারে না। ফলে তারা কখনোই থিতিয়ে পড়তে পারে না। এরপরে সমতড়িৎ বিন্দু বা আইসোইলেকট্রিক পয়েন্ট বলতে কি বোঝায়? তো সমতড়িৎ বিন্দু হচ্ছে এমন একটা পিএইচ, যে পিএইচে কোলয়েড কণাগুলি অ্যানাফোরেসিসও দেখাবে না, ক্যাটাফোরেসিসও দেখাবে না। অর্থাৎ সমতড়িৎ বিন্দু হলো এমন একটা পিএইচ, যে পিএইচ এর জন্য কোলয়েড কণাগুলি কোনো তড়িৎদ্বারের দিকেই গমন করবে না। আচ্ছা, ফেরিক হাইড্রোক্সাইড সলের সল কণাগুলি ক্যাটাফোরেসিস না অ্যানাফোরেসিস দেখাবে? তা ফেরিক হাইড্রোক্সাইড সলের সল কণাগুলি হচ্ছে কি ধনাত্মক আধানে আহিত। তো যেহেতু ধনাত্মক আধানে আহিত, তো ধনাত্মক আধান যুক্ত কণা কাকে আকর্ষণ করে, মাইনাসকে। মানে ফেরিক হাইড্রোক্সাইড সলের সল কণাগুলো কোন দিকে যাবে, মাইনাস তড়িৎদ্বারের দিকে যাবে। মাইনাস মানে কি, ক্যাথোডের দিকে যাবে, তার মানে ক্যাটাফোরেসিস দেখাবে। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড সলের সল কণাগুলি কি দেখাবে, ক্যাটাফোরেসিস দেখাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্রাবক বিকর্ষী হবে। দ্রাবক আকর্ষী ও দ্রাবক বিকর্ষী কোলয়েডের তিনটি পার্থক্য লেখো। তাহলে দ্রাবক আকর্ষী কোলয়েড কাকে বলে? যে কোলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি থাকে তাকে বলা হয় দ্রাবক আকর্ষী কোলয়েড। আর যে কোলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তি থাকে না বা টান থাকে না তাকে বলা হয় দ্রাবক বিকর্ষী কোলয়েড। দ্রাবক আকর্ষী কোলয়েড পরাবর্ত প্রকৃতির হয়, কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েড অপরাবর্ত প্রকৃতির হয়। আচ্ছা, দ্রাবক আকর্ষী কোলয়েড সহজে তৈরি করা যায়, কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েড সহজে তৈরি করা যায় না। দ্রাবক আকর্ষী কোলয়েডে জেনারেলি কি হয় না, টিন্ডাল প্রভাবটা স্পষ্ট হয় না, কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েডে টিন্ডাল প্রভাব স্পষ্ট হয়। আচ্ছা, এরপর
জেনারেলি এটা এক্সামে বেশ ভালোই আসে। বহু অণু সমন্বিত কলয়েডের উদাহরণ, বৃহৎ আণবিক কলয়েডের উদাহরণ, আর সংযোজিত কলয়েডের উদাহরণ। তাহলে বহু অণু সমন্বিত কলয়েড অর্থাৎ অনেকগুলো অণু বা পরমাণু পরস্পর যুক্ত হয়ে যদি কলয়েড কণা গঠন করে, তাহলে সেগুলি হলো বহু অণু সমন্বিত কলয়েডের উদাহরণ। তাহলে গোল্ড সল, সিলভার সল, সালফার সল, এগুলো সকলই হচ্ছে কি বহু অণু সমন্বিত কলয়েড। আচ্ছা, বৃহৎ আণবিক কলয়েড, এর ক্ষেত্রে বৃহৎ আণবিক কলয়েডের ক্ষেত্রে কি হয়, এক একটা অণুই কি হয়, কলয়েড কণার আকারের সঙ্গে সমান হয়। মানে যেমন হচ্ছে কলয়েড কি কি, স্টার্চ, জিলেটিন, প্রোটিন ইত্যাদি। আচ্ছা, সংযোজিত কলয়েডের উদাহরণ হচ্ছে কি, সাবানের জলীয় দ্রবণ, মানে সাবান, ডিটারজেন্ট, এগুলো জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করে, সংযোজিত কলয়েড তৈরি করে। আচ্ছা, স্টার্চ, জিলেটিন ও হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যার মান যথাক্রমে 25, 0.005 আর 0.03। তাহলে এদের সংরক্ষণ ক্ষমতা ঊর্ধ্বক্রম কি হবে? তাহলে যার সংরক্ষণ ক্ষমতা বেশি, অর্থাৎ যার স্বর্ণ সংখ্যা মান কম হবে, তার সংরক্ষণ ক্ষমতা কি হবে, বেশি হবে। অর্থাৎ কি বলতে পারি, গোল্ড নাম্বার প্রপোর্শনাল টু 1 বাই প্রোটেক্টিভ পাওয়ার। তাহলে প্রোটেক্টিভ পাওয়ার বেশি হবে যদি গোল্ড নাম্বার কম হয়। একটা অ্যানালজি দেখাচ্ছি। আচ্ছা, আমি দুটো মেডিসিনের কথা বলছি। একটা হচ্ছে কি, একটা সিপলা কোম্পানির, আর একটা হচ্ছে সানফার্মা। তো সিপলার আমি কি খেলাম, সিপলার আমি 500 mg প্যারাসিটামল খেলাম, আর সানফার্মার আমি 300 mg প্যারাসিটামল খেলাম। তো কি দেখা গেল না, এই যদি সানফার্মান যদি আমি 300 mg প্যারাসিটামল খাই, তাহলে কি দেখা যাবে যে জ্বর ভালো হয়ে গেল। কিন্তু সেই একই জ্বর ভালো করতে আমার সিপলার কি লাগলো, 500 mg প্যারাসিটামল খেতে হলো। তার মানে প্রোটেক্টিভ পাওয়ার কার বেশি, এক্ষেত্রে জ্বর ভালো করার ক্ষমতা কার বেশি, সানফার্মার বেশি। সুতরাং যার গোল্ড নাম্বার কম হবে তার সংরক্ষণ ক্ষমতা বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি হবে জিলেটিন, তারপরে হিমোগ্লোবিন, তারপরে স্টার্চ। সংরক্ষক কলয়েড কাদেরকে বলা হয় না, দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে যদি আমি দ্রাবক আকর্ষী কলয়েড যোগ করি, তাহলে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। তাই দ্রাবক আকর্ষী কলয়েডগুলিকে কি বলা হয়, সংরক্ষক কলয়েড বলা হয়। উদাহরণ হচ্ছে কি, স্টার্চ, জিলেটিন। এবার হচ্ছে পেপটাইজেশন ও পেপটাইজিং এজেন্ট কি, এটা একটু টেক্সট বই থেকে তোমরা দেখে নেবে। আর একটা বলেছি যে কলেডীয় দ্রবণের সংখ্যাগত ধর্মের মান প্রকৃত দ্রবণের চেয়ে কম হয়। জেনারেলি এখান থেকে একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন আসে। তো কলেডীয় দ্রবণের সংখ্যাগত ধর্মের মান কি হয়, কম হয়, প্রকৃত দ্রবণের চেয়ে কম হয়। তার কারণ হচ্ছে কি, যদি প্রকৃত দ্রবণে আমার কণা সংখ্যা যদি আমার সাপোজ ধরছি 100টা থাকে, কলেডীয় দ্রবণে কণা সংখ্যা কটা থাকবে, আমি সাপোজ বললাম কলেডীয় দ্রবণে কণা সংখ্যা থাকবে 20টা। কারণ কি, কলেডীয় দ্রবণে কণাগুলির আকার বড় হয়। তার মানে কি হয়েছে, 5টা কণা মিলে কি করবে, একটা বড় কণা তৈরি করবে। সুতরাং এইরকম, তাহলে যেহেতু এখানে কণার সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কণার সংখ্যা কমে গেলে কি হবে, সংখ্যা ধর্মও কমে যাবে। কারণ সংখ্যাগত ধর্ম দ্রবণে উপস্থিত কণার সংখ্যার উপর নির্ভর করে, সংখ্যার প্রকৃতির উপর নির্ভর করে না। তাই কলেডীয় দ্রবণের সংখ্যাগত ধর্মের মান প্রকৃত দ্রবণের চেয়ে কম হয়। কাকে বলে না, যে পদ্ধতিতে কোনো অধক্ষেপের বড় কণাগুলিকে অন্য কোনো পদার্থের সাহায্যে ভেঙে কলেডীয় কণার আকারে রূপান্তরিত করা হয়, তাকে বলা হয় পেপটাইজেশন।
আর যে পদার্থের সাহায্যে যে পদার্থকে ব্যবহার করা হয়, মানে যে পদার্থের সাহায্যে কি করা হয়, অধঃক্ষেপের কণাগুলিকে ভাঙা হয়, সেই পদার্থটাকে কি বলা হয়? পেপটাইজিং এজেন্ট বলা হয়। যেমন ফেরিক হাইড্রক্সাইড, ফেরিক হাইড্রক্সাইডকে যদি আমি ফেরিক ক্লোরাইড দিয়ে ঝাঁকাই, ফেরিক ক্লোরাইড দিয়ে ঝাঁকানো হলে কি হবে? ফেরিক হাইড্রক্সাইডের সল উৎপন্ন হবে। এক্ষেত্রে ফেরিক ক্লোরাইড কি হলো? পেপটাইজিং এজেন্ট হিসেবে কাজ করলো। ফ্রয়েন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম তোমরা একটু ভালো করে পড়ে নেবে, এটা আমার খেয়াল ছিল না, এটা রেকর্ডিং করা হয়নি।